সরকার আগামী 2021 সালের জানুয়ারি মাস হতে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বৃহৎ কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য সকল শিক্ষকদের তথ্য যথাযথভাবে সংগ্রহের জন্য একটি ডাটা শিট প্রস্তুত করা হয়েছে। তো যাতে যথাযথভাবে এই ডাটা শিটটি পূরণ করা হয়, এজন্য আমরা আপনাদের সাথে কিছু আলোচনা করব এবং দেখিয়ে দিব যে কোন কোন পয়েন্টগুলোতে কিছু কনফিউশন থাকতে পারে। এছাড়া অধিকাংশ আপনারা নিজেই এই তথ্য পূরণ করতে সক্ষম হবেন। এই ডাটা শিটটি সংশ্লিষ্ট শিক্ষক নিজেই পূরণ করবেন এবং এটা পূরণ করার পর উনি ওনার প্রধান শিক্ষকের কাছে জমা দিবেন। প্রধান শিক্ষক তখন ওনার সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের নিকট এই ডাটা শিটগুলি প্রেরণ করবেন। এই ডাটা শিটে মোট 9টি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদটি হলো প্রাথমিক তথ্যাদি সংগ্রহের জন্য। বাংলায় তার নাম এখানে লিখবেন। তার নামটি অবশ্যই এনআইডি এবং নিয়োগপত্রের অনুরূপ হতে হবে। পদবীর ক্ষেত্রে শিক্ষকগণ সাধারণত দু ধরনের পদবীর অধিকারী হয়ে থাকেন, সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক। উনি যে পদবীর সেটা উনি এখানে উল্লেখ করবেন। উনি যদি পেশনে অন্য কোনো কার্যালয়ে কর্মরত থাকেন তাহলে ওই কার্যালয়ের ডেজিগনেশন বা পদ উল্লেখ করার জন্য আমাদের অনুচ্ছেদ 3-এ আরেকটি অপশন রয়েছে। এরপর রয়েছে জাতীয় পরিচয়পত্র নাম্বার। শিক্ষক 17 ডিজিটের তার এনআইডি নাম্বার অথবা 10 ডিজিটের স্মার্ট কার্ডের নাম্বার এখানে লিপিবদ্ধ করবেন। কারো এনআইডি নাম্বার 13 ডিজিটের হলে উনি এই 13 ডিজিটের আগে তার জন্মসাল যোগ করে এটাকে 17 ডিজিট করে নেবেন। আর স্মার্ট এনআইডির ক্ষেত্রে কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই, সরাসরি 10 ডিজিটের নাম্বারটি এখানে উল্লেখ করবেন। জন্ম তারিখ লেখার ক্ষেত্রে ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটটি ব্যবহার করতে হবে। যেমন কারো জন্ম যদি হয় 6 মে 1980 সাল, সেক্ষেত্রে উনি 06/05/1980 এই ফরম্যাটে উনি ওনার জন্ম তারিখটা লিখবেন। এরপর শিক্ষক সরকারি চাকরিতে প্রবেশের ধরন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিবেন। এখানে 4টি অপশন রয়েছে। শিক্ষক যদি স্থায়ী পদের বিপরীতে, শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সরাসরি সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন তাহলে উনি প্রথম অপশনে টিক চিহ্ন দিবেন। শিক্ষক যদি বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণকৃত কার্যক্রমের মাধ্যমে সরকারি চাকরিতে এসে থাকেন সেক্ষেত্রে উনি দ্বিতীয় অপশনে টিক চিহ্ন দিবেন। তৃতীয় অপশনটি খুব বেশি মাত্রায় দেখা যায় না। উন্নয়ন প্রকল্প যেমন PDB 4 বা PDB 3-তে যাদের চাকরি হয়েছে এবং পরবর্তীতে যারা রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছেন তাদের জন্য 4 নং অপশনটি প্রযোজ্য হবে। অনুচ্ছেদ 2-এ রয়েছে ব্যক্তিগত, পারিবারিক ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি। শিক্ষক তার ব্যক্তিগত তথ্যাদি লিপিবদ্ধ করবেন। ব্যক্তিগত তথ্যাদির মধ্যে রয়েছে তার লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, ধর্ম, বৈবাহিক অবস্থা, মোবাইল ফোন নম্বর, ইমেল ঠিকানা এবং ETIN নম্বর। ইমেল ঠিকানা এবং ETIN নাম্বার এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, যার আছে উনি দিবেন, যার নাই ওনার দেওয়ার প্রয়োজন নেই। তবে ইমেল ঠিকানা দেওয়ার বিষয়ে আমরা এটা উৎসাহিত করি, কারণ ইমেলের মাধ্যমেও মেসেজ প্রদান করা হবে। আর এখানে মোবাইল ফোন নাম্বারটা অবশ্যই সেই মোবাইল ফোন নাম্বার হবে যে মোবাইলের মাধ্যমে আপনি ইএফটি সংক্রান্ত মেসেজ পেতে চান, এবং এই মোবাইল নাম্বারটা আপনার নিজের নামে রেজিস্ট্রিকৃত হতে হবে। অনুচ্ছেদ 2.2 রয়েছে পারিবারিক তথ্যাদি নেওয়ার জন্য ছক। এখানে শুরুতেই আপনি আপনার স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করবেন। জাতীয় পরিচয়পত্র নম্বরের ক্ষেত্রে 17 ডিজিটের যে এনআইডি নাম্বার সেটা ব্যবহার করবেন। তারপর আপনার স্বামী বা স্ত্রী স্পাউসের জন্ম তারিখ দিবেন, পরে তার নামটি বাংলা উল্লেখ করবেন। সন্তান সম্পর্কিত তথ্যাদির ক্ষেত্রে পরিচিতির ধরন হিসাবে 2 ধরনের
পরিচিতি নম্বর দেওয়ার অপশন রাখা হয়েছে। যেহেতু আমাদের সন্তানদের অনেকেই প্রাপ্তবয়স্ক নয়, তাদের ক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে, আর যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন তাদের ক্ষেত্রে এনআইডি নাম্বারটা দিবে। দ্বিতীয় কলামে বার্থ রেজিস্ট্রেশন অথবা এনআইডির তারপর জন্ম তারিখ, লিঙ্গ, যদি এখানে সম্পর্ক দেখা যাচ্ছে আপডেটের ফর্মে এখানে লিঙ্গ বলা হয়েছে, আর লিঙ্গতে আপনি লিখবেন ছেলে না মেয়ে, তারপর সন্তানের নাম দিবেন বাংলায়, এরপর দিবেন ইংরেজিতে। প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে আলাদাভাবে তথ্য সংগ্রহের ছক রয়েছে। শুরুতেই সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী শনাক্তকরণ নম্বরটি এখানে উল্লেখ করবেন। পরবর্তীতে এই নাম্বারটি সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী শনাক্তকরণ সংক্রান্ত সফটওয়্যারের সাথে ভ্যালিডেট করা হবে, ফলে এই নাম্বারটি যদি সঠিক হয় এদিকে একটু খেয়াল রাখবেন। আর প্রতিবন্ধী সন্তানের পরিচিতি নাম্বার বা তার তথ্য দিতে ভুল করবেন না, এই কারণে যে সরকারের নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী সন্তান আজীবন আপনার পেনশন সুবিধা পেতে থাকবে। এই অনুচ্ছেদে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ব্যাংক সংক্রান্ত তথ্যাদি। ব্যাংক সংক্রান্ত তথ্যাদি লেখার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার চেক বইতে যেভাবে আপনার ব্যাংক হিসেবে তথ্য উল্লেখ করা হয়েছে আপনি অনুগ্রহপূর্বক সেভাবেই এখানে ব্যাংক হিসেবে তথ্য সন্নিবেশন করবেন। হিসাব নাম্বারটি হবে সেভাবেই, ব্যাংক হিসেবে ধরন এখানে টিক চিহ্ন দিবেন, সঞ্চয়ী, আর কারেন্ট হলে আপনি চলতির ক্ষেত্রে টিক চিহ্ন দিবেন। এরপর আপনি ব্যাংকের নাম লিখবেন, শাখার নাম লিখবেন, তারপর ব্যাংক রুটিং নাম্বারটি উল্লেখ করবেন। আপনার ব্যাংক হিসাবটি অবশ্যই হইতে হবে অনলাইন ভিত্তিক ব্যাংক ব্রাঞ্চের। অনলাইন ভিত্তিক ব্যাংক ব্রাঞ্চ না হলে ইএফটির মাধ্যমে আপনাকে বেতন ভাতা প্রদান সম্ভব হবে না। আপনি ব্যাংক হিসাবে শিরোনামের ক্ষেত্রে অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করবেন যে যেভাবে আপনার চেক বইতে এই ব্যাংক হিসেবে নাম লেখা আছে আপনি হুবহু সেভাবে লিপিবদ্ধ করবেন। অনেকে দেখা যায় যে ওনার নাম হয়তো মোহাম্মদ আব্দুল খালেক, কিন্তু উনি ওনার ব্যাংক হিসেবে শিরোনাম করেছেন এমডি আব্দুল খালেক দিয়ে, ফলে উনি এখানে এমডি আব্দুল খালেকই উল্লেখ করবেন। এবং ব্যাংক হিসেবে শিরোনামের ক্ষেত্রে কোনো ধরনের সিম্বল বা অ্যাস্টারসিক সাইন ব্যবহার করবেন না। অনুচ্ছেদ 3-এ রয়েছে চাকরি সম্পর্কিত তথ্যাদি। এখানে আপনি বর্তমানে যেখানে কর্মরত রয়েছেন সেই তথ্যগুলি সন্নিবেশন করিবেন। প্রথমে রয়েছে বর্তমান পদ, তারপর এই পদে যোগদানের তারিখ, বর্তমানে আপনি কোন গ্রেডে আছেন, কোন স্কুলে আছেন এবং আপনি কোন শ্রেণীর কর্মচারী সেটা উল্লেখ করিবেন। বর্তমান পদ এখানে একটু কনফিউশন থাকতে পারে। যদি কোনো শিক্ষক উনি স্কুলে কর্মরত না হয়ে অন্য কোনো ক্যাপাসিটিতে কর্মরত থাকেন, তাহলে উনি যে ক্যাপাসিটিতে যে পদে কর্মরত আছেন সেই পদের নাম এখানে উল্লেখ করিবেন। অতঃপর অনুরূপভাবে উনি বাকি তথ্যগুলি পূরণ করবেন। অনুচ্ছেদ 3.3-এ রয়েছে প্রথম যোগদানের তথ্য। এই ক্ষেত্রে শিক্ষক যে স্কুলে অথবা যে কর্মক্ষেত্রে প্রথম যোগদান করেছিলেন তার নাম এখানে উল্লেখ করবেন। এবং সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম কলামটি পূরণ করিতে হইবে, আর যারা আত্মীয়কৃত অথবা জাতীয়করণকৃত অথবা উন্নয়ন প্রকল্প হতে স্থানান্তরিত তারা উভয় কলমই পূরণ করিবে। ধরি একজন শিক্ষক এ নামক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1981 সালে 12ই মে যোগদান করেছিলেন। অতঃপর 2013 সালে ওনার স্কুলটি এবং উনি জাতীয়করণকৃত হন। সেই ক্ষেত্রে উনি ওই এ নামক রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে যে তারিখে যোগদান করেছিলেন অর্থাৎ 12ই মে 1981 এই তারিখটা এখানে উল্লেখ করিবেন। তখন ওনার যে গ্রেড বা স্কেল ছিল তা উল্লেখ করবেন। অতঃপর 2013 সালে আপনার স্কুলটি যখন সরকারিকরণ করা হয় তখন যে তারিখে আপনার চাকরিটি সরকারিকরণকৃত হয়েছিল সেই তারিখটা আপনি এখানে উল্লেখ করবেন। এখানে তখন তারিখ দিবেন এবং যে গ্রেডে যে স্কেলে যোগদান করেছেন তার তথ্য এখানে দিবেন। অর্থাৎ আমি আবারও বলি যে যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা শুধুমাত্র প্রথম কলামটি পূরণ করিবেন, আর যারা আত্মীকৃত, জাতীয়করণকৃত অথবা স্থানান্তরিত তারা উভয় কলমই পূরণ করিবেন। 3.3-এ রয়েছে সিলেকশন গ্রেড, টাইম স্কেল, পদোন্নতি সংক্রান্ত তথ্য সন্নিবেশন করার সুবিধা। এই ক্ষেত্রে প্রথম কলামে
আপনার ধরনটি উল্লেখ করিবেন, অর্থাৎ এটা কি পদোন্নতি, এটা কি সিলেকশন গ্রেড, নাকি এটা কি টাইম স্কেল। তারপর ওই উন্নীত বেতন গ্রেড প্রাপ্তি তারিখ দ্বিতীয় কলামে উল্লেখ করবেন এবং যে গ্রেডে উন্নত হলেন সেই গ্রেডের তথ্য এখানে দিবেন, বেতন স্কেল দিবেন এবং মূল বেতন এখানে উল্লেখ করবেন। অনুচ্ছেদ 3.3 রয়েছে সরকারি আবাসন সুবিধা গ্রহণ সংক্রান্ত তথ্যাদি। এখানে শুরুতে আপনি যে ধরনের বাসায় অবস্থান করেন বা করেছিলেন তার ধরন উল্লেখ করবেন, এটা ই টাইপ, ডি টাইপ, না এ টাইপ, না বি টাইপ উল্লেখ করবেন। বরাদ্দ প্রাপ্তির তারিখ এরপর কলমে দিবেন, এরপর দখল বুঝে পাওয়ার তারিখ দিবেন। যদি আপনি বাসা ছেড়ে দেন তাহলে বাসা ছেড়ে দেওয়ার তারিখ উল্লেখ করবেন। আর আপনার সর্বশেষ ঘরটি রয়েছে যদি আপনি নির্ধারিত ভাড়ার কোনো বাসায় থেকে থাকেন, তার মানে হলো যে বাসার ভাড়া আপনাদের উপজেলা প্রকৌশলী কর্তৃক অথবা জেলা পর্যায়ে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্ধারিত থাকে, যেখানে আপনাকে আপনার বেতন স্কেল এর অনুযায়ী ভাড়া প্রদান করতে হয় না, সেই থোক ভাড়ার ক্ষেত্রে এই ঘরটি প্রযোজ্য হবে। অনুচ্ছেদ 4 রয়েছে বেতন এবং কর্তনের তথ্য। এখানে আপনি যে বেতন বর্তমানে ড্র করছেন তার তথ্য দিবেন এবং কর্তন সময়ের ক্ষেত্রে আপনার বেতন হতে যে টাকাগুলি কর্তন হয়ে যাচ্ছে তার তথ্য দিবেন। মূল বেতন, দায়িত্ব ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, ধুলাই ভাতা, আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনি যে কোডে টাকা পেয়ে থাকেন তার সংখ্যাটা এখানে উল্লেখ করবেন। আপনি যে কোডে টাকা পেয়ে থাকেন এবং যত টাকা পেয়ে থাকেন সেই টাকার পরিমাণ আপনি এখানে উল্লেখ করবেন। কর্তন সময়ের ক্ষেত্রে আপনি যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে মাসিক যে হারে আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেন তার অর্থ পরিমাণ এখানে লিখবেন। আর আপনি যদি সরকারি বাসভবনে থাকেন তাহলে এখানে পানি ও নিষ্কাশন ব্যবস্থার চার্জ, পৌর কর এবং গ্যাস বিল উল্লেখ করবেন। আর আপনি যদি কোনো সরকারি যানবাহন ব্যবহার করে থাকেন, সরকারি যানবাহন, স্কুলে অথবা আপনি যে কার্যালয় কর্মরত আছেন সেখানে যাওয়া আসা করে থাকেন, তাহলে আপনি সরকারি যানবাহন ব্যবহার ফি এই ঘরে ওই টাকার পরিমাণটা উল্লেখ করবেন। গ্যাস বিলের ক্ষেত্রে আপনি যে কোম্পানির গ্যাসের চুলা ব্যবহার করেন বা আপনি যে কোম্পানির গ্যাস সংযোগ ব্যবহার করেন সেই কোম্পানির পার্শ্ববর্তী ঘরটা। অনুচ্ছেদ 5 রয়েছে সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং সাধারণ ভবিষ্যৎ তহবিল হতে আপনি যে অগ্রিম নিয়েছেন সেই সংক্রান্ত তথ্যাদি পূরণের ছক। এখানে 5.1 অনুচ্ছেদে শুরুতে আপনি উল্লেখ করবেন যে আপনার এই ভবিষ্যৎ তহবিলটা কি সুদযুক্ত না সুদ ছাড়া। যদি এটা সুদ বিহিত হয় তাহলে আপনি দ্বিতীয় অপশনে টিক চিহ্ন দিবেন। এরপর আপনি আপনার ভবিষ্যৎ তহবিলের হিসাব নাম্বারটা এখানে উল্লেখ করবেন, তারপর ভলিউম নাম্বার এবং আপনার জিপিএফ হিসাবে সর্বশেষ পৃষ্ঠা নাম্বার এখানে উল্লেখ করবেন। ভলিউম নাম্বার ও পৃষ্ঠা নাম্বার যদি আপনার মনে না থাকে তাহলে অ্যাকাউন্টস অফিস থেকে জেনে নিয়ে এখানে পূরণ করতে হবে। সর্বশেষে আপনি মাসিক কত টাকা করে এই জিপিএফ এর কন্ট্রিবিউশন বা চাঁদা কাটেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর 5.2 রয়েছে জিপিএফ এর নমিনি সংক্রান্ত তথ্যাদি। আপনি আপনার অবর্তমানে যাকে আপনার জিপিএফ ফান্ডের নমিনি করতে চান তার নাম এখানে উল্লেখ করবেন। আপনি আপনার অবর্তমানে তাদের এনএনডি নাম্বার এখানে উল্লেখ করবেন অথবা এনএনডি নাম্বার না থাকলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করবেন। অতঃপর ওই নমিনিকৃত বা মনোনীত ব্যক্তির জন্ম তারিখ, তার সাথে আপনার সম্পর্ক, নমিনির নাম বাংলায় এবং নমিনিকে আপনি শতকরা কত পার্সেন্ট হারে টাকা দিতে চাচ্ছেন সেই পার্সেন্টেজটা এখানে উল্লেখ করবেন। মনে করেন যে আপনার 2 ছেলে রয়েছে, 2 ছেলের মধ্যে এক ছেলে একটু প্রতিবন্ধী, তাকে আপনি একটু বেশি টাকা দিতে চাচ্ছেন, এখানে এই প্রতিবন্ধী সন্তানের এনআইডি উল্লেখ করবেন অথবা বার্থ রেজিস্ট্রেশন উল্লেখ করবেন, তার জন্ম তারিখ দিবেন, তার সাথে আপনার সম্পর্ক ছেলে এখানে উল্লেখ করলেন, ওই প্রতিবন্ধী সন্তানের নাম উল্লেখ করলেন, তাকে যেহেতু হয়তো আপনি তাকে একটু বেশি টাকা দিতে চাচ্ছেন, এখানে তো রাখবেন 80% টাকা। 5.3 রয়েছে জিপিএফ হতে অগ্রিম গ্রহণ সংক্রান্ত
যে তথ্য, সেই তথ্য সন্নিবেশন করার ছক। আমরা জানি যে জিপিএফ থেকে আমরা মোট 4টি পর্যন্ত অগ্রিম নিতে পারি। তো প্রতিটা অগ্রিমের ক্ষেত্রেই এখানে কাঙ্ক্ষিত ঘর পূরণ করতে হবে। দেখেন বাম দিকে রয়েছে অনেকগুলি উপশিরোনাম। প্রথমে রয়েছে মঞ্জুরি নম্বর, তারপর মঞ্জুরির তারিখ, মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ, মোট কিস্তির সংখ্যা, কিস্তি পরিশোধ শুরুর তারিখ, পরিশোধিত কিস্তি সংখ্যা, সুদের মোট পরিমাণ, সমন্বয়কৃত অর্থের পরিমাণ, সুদের কিস্তির সংখ্যা, পরিশোধিত সুদের কিস্তি সংখ্যা। এখানে সবগুলো বিষয়ই মোটামুটি সেলফ এক্সপ্লেনেটরি, একটি ছাড়া, সেটি হলো সমন্বয়কৃত অর্থের পরিমাণ। এই বিষয়টি হলো আপনি যদি থোক বা এককালীন কোনো টাকা আপনার জিপিএফ এর অগ্রিম হিসাবে জমা দিতে চান, অনুচ্ছেদ 6 রয়েছে ঋণ সংক্রান্ত তথ্যাদি সন্নিবেশন করার সুযোগ। আমরা জানি যে আমরা সরকারের কাছ থেকে বিভিন্ন প্রকৃতিতে লোন নিতে পারি। এখানে আমরা বেশ কয়েকটি লোনের বিষয় উল্লেখ করেছি, যেমন গৃহ নির্মাণ ঋণ, কম্পিউটার ঋণ, মোটরসাইকেল ঋণ, মোটর কার ঋণ, বাইসাইকেল ঋণ। আপনি যে প্রকৃতির লোন গ্রহণ করেছেন সেই প্রকৃতির লোনের ক্ষেত্রে প্রযোজ্য ঘরটি, প্রযোজ্য কলামটি আপনি পূরণ করবেন। তো বাম দিকে দেখেন অনেকগুলি উপশিরোনাম রয়েছে। তো এগুলি আগের মতনই সেলফ এক্সপ্লেনেটরি, যেমন মঞ্জুরি নম্বর, মঞ্জুরির তারিখ, মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ, মোট কিস্তি সংখ্যা, কিস্তি শুরুর তারিখ, পরিশোধিত কিস্তি সংখ্যা, সুদের মোট পরিমাণ, সমন্বয়কৃত অর্থের পরিমাণ, সুদের কিস্তি সংখ্যা, পরিশোধিত সুদের কিস্তি সংখ্যা। এখানে জিপিএফ এর অগ্রিম থেকে একটা বিষয় নতুন এসেছে, সেটা হলো অবচয়ের পরিমাণ। তো এই বিষয়টি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা সরকারের কাছ থেকে বিনা সুদে সুদমুক্ত অগ্রিম গাড়ি ক্রয়ের জন্য গ্রহণ করে থাকেন, এখানে অবচয়ের পরিমাণ এই বিষয়টি আপনাদের জন্য প্রযোজ্য হবে না। যে সকল কর্মকর্তা সরকারের কাছ থেকে গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত অগ্রিম গ্রহণ করে থাকেন, তাদের ক্ষেত্রে এই অবচয়ের পরিমাণটা প্রযোজ্য হবে। আর আগের মতোই সমন্বয়কৃত অর্থের পরিমাণ বলতে আমরা কিস্তির টাকা ব্যতীত যদি অন্য কোনোভাবে থোক টাকা পরিশোধ করে থাকি, তো সেই টাকা পরিমাণটা এখানে উল্লেখ করতে হবে। অনুচ্ছেদ 7 হলো অর্জিত ছুটি এবং লিয়ান সম্পর্কিত তথ্যাদি। এখানে নৈমিত্তিক ছুটি ছাড়া আপনি অন্য যে ছুটি কাটিয়েছেন তার তথ্য এখানে লিপিবদ্ধ করবেন। তো শুরুতে রয়েছে ছুটির ধরন। ছুটির ধরন হিসেবে আপনার ছুটি কি অর্জিত ছুটি, নাকি এটা শিক্ষা ছুটি, নাকি এটা মাতৃত্বকালীন ছুটি, নাকি সঙ্গ নিরোধ ছুটি, নাকি এটা প্রসূতি ছুটি, এই বিষয়গুলি এই ছুটির ধরনের প্রথম কলামে উল্লেখ করবেন। এই ছুটিকালীন সময়ে আপনি যে হারে বেতন পেয়েছেন বা যে হারে বেতন পাওয়ার জন্য আপনার কর্তৃপক্ষর অনুমোদন রয়েছে সেই বিষয়টি তৃতীয় কলামে উল্লেখ করবেন। তৃতীয় কলামে হলো ছুটির উদ্দেশ্য উল্লেখ করতে হবে। কেননা অনেক সময় আমরা অর্জিত ছুটি নেই নানান ধরনের উদ্দেশ্যে, যেমন আমরা যদি হজে যাই, অথবা আমরা যদি কোনো তীর্থস্থান ভ্রমণে যাই, অথবা বহির্বাংলাদেশ ছুটি নেই, অথবা শান্তি বিনোদন ছুটি কাটাই, তাহলে এখন এই ছুটির উদ্দেশ্যটা এই 3 নম্বর কলামে লিখতে হবে। এরপর ছুটি আদেশের মঞ্জুরি নাম্বার, মঞ্জুরির তারিখ, ছুটির শুরু এবং শেষ এবং মোট ভোগকৃত ছুটির পরিমাণ এখানে উল্লেখ করতে হবে। এরপর রয়েছে লিয়েনের বিষয়টি। তো লিয়েনের বিষয়টি সম্ভবত আপনাদের জন্য খুব একটা প্রযোজ্য হবে না, তারপরেও একটু উল্লেখ করি যে প্রথমে আপনি উল্লেখ করবেন যে প্রতিষ্ঠানে আপনার লিয়েন হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম, পর মঞ্জুরি আদেশ, মঞ্জুরি আদেশের তারিখ এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার লিয়েন অনুমোদন হয়েছে সেই সময়, তারিখ, মোট সময়কাল, এবং এখানে আপনি আপনার লিভ স্যালারি কন্ট্রিবিউশন, যেটা হলো বেসিকে 12.5% হারে সরকারের খাতে নির্দিষ্ট চালান নাম্বার জমা দিতে হয়, তার পরিমাণ এখানে উল্লেখ করতে হবে। আর লিয়েন হলো ফরেন সার্ভিস, এটা ডেপুটেশন নয়। সরকার রাজস্ব খাত ব্যতীত অন্য কোনো খাত হতে বেতন ভাতা গ্রহণ করলে তখন এটা লিয়েন হয়, এবং লিয়েনের তথ্য এই 7.2 অনুচ্ছেদে পূরণ করতে হবে। 8 নম্বর অনুচ্ছেদ হলো যে যদি কারোর বিরুদ্ধে কখনো কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় এবং বিভাগীয় ব্যবস্থায় যদি উনি শাস্তিপ্রাপ্ত হন, তাহলে তার তথ্যগুলো এখানে উল্লেখ করবেন। এখানে শুরুতে রয়েছে দণ্ডের প্রকৃতি। এখানে আপনার দণ্ডটি কি লঘুদণ্ড না গুরুদণ্ড তা উল্লেখ করবেন।
আমরা জানি যে লঘুদণ্ডর অধীনে প্রায় 4 ধরনের শাস্তি রয়েছে এবং গুরুদণ্ডের অধীনে প্রায় 5 ধরনের শাস্তি রয়েছে। তো আপনি লঘুদণ্ড বা গুরুদণ্ডের অধীনে কি প্রকৃতির শাস্তি পেয়েছেন তার দ্বিতীয় কলামে উল্লেখ করবেন। আপনার এটা কি তিরস্কার কিনা, নাকি বার্ষিক বর্ধিত বেতন স্থগিত, অথবা টাইম স্কেলে নিম্ন ধাপে নামিয়ে দেওয়া হয়েছে কিনা, অথবা আপনার নিম্ন গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে কিনা, আপনাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে কিনা, এই বিষয়টি এখানে দণ্ডের ধরনে উল্লেখ করতে হবে। তারপর ওই দণ্ডের আদেশের নাম্বার, আদেশের তারিখ এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার দণ্ডকাল কার্যকর থাকবে, এবং যদি দণ্ডের কারণে আপনার বেতনের কোনো হ্রাস ঘটে থাকে তাও এখানে উল্লেখ। আমরা জানি যে তিরস্কার ব্যতীত অন্যান্য দণ্ডের ক্ষেত্রে বেতনের হ্রাস ঘটে থাকে, তখন আপনার বেতনটা রিফিক্স করতে হবে এবং বেতন রিফিক্স করার পরে যে বেতন নির্ধারিত হয় সেই মূল বেতনটা এখানে উল্লেখ করতে হবে। এরপর মন্তব্য কলামে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা উল্লেখ করবেন। সর্বশেষ অনুচ্ছেদটি হলো আপনার বর্তমানে আপনার পেনশনের ক্ষেত্রে আপনি কাকে উত্তরাধিকারী মনোনীত করতে চান। তো যাকে বা যাদেরকে আপনি আপনার উত্তরাধিকারী মনোনয়ন দিবেন তাদের পরিচিতি নাম্বার আপনি 1 নম্বর কলাম উল্লেখ করবেন। এখানে পরিচিতি নাম্বার হিসাবে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং এনআইডি উভয়টি প্রযোজ্য হবে। এরপর আপনি যাকে মনোনীত করলেন তার জন্ম তারিখ, তার সাথে আপনার সম্পর্ক, মনোনীত ব্যক্তির নাম, মনোনীত ব্যক্তির বৈবাহিক অবস্থা এবং তার ডিসএবিলিটি বিষয়টি উল্লেখ করবেন। ডিসএবিলিটির বিষয়টি উল্লেখ করাটা জরুরি, ডিসএবিলিটির বিষয়টিও উল্লেখ করবেন। এরপর সর্বশেষ কলামে আপনি আপনার মনোনীত ব্যক্তিকে শতকরা কি হারে আপনার পেনশনের উত্তরাধিকারী মনোনীত করতে চান সেই বিষয়টি উল্লেখ করবেন। এখানে আপনার মনোনীত ব্যক্তিদের মধ্যে কম বেশি করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। আশা করি এই তথ্য ছক পূরণ সংক্রান্ত যে ভিডিওটি করা হয়েছে এটা আপনাদের কাজকে কিছুটা সহজতর করবে। তথাপি যে প্রশ্নগুলির উত্তর আপনারা এখান থেকে পাবেন না, আইভাস প্লাস প্লাসের ট্রেনিং মডিউলে FAQ সন্নিবেশন করা হয়েছে। সেই FAQ দেখেও আপনারা আপনাদের অনেকগুলি প্রশ্নের উত্তর পাবেন। আর এই ভিডিও দেখে FAQ দেখে যদি কোনো প্রশ্ন সলভ না হয় তাহলে আমাদের হেল্প ডেস্কের ইমেল নাম্বার দেওয়া আছে, আপনাদেরকে অনুরোধ করছি সেই ইমেল নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।